প্রথমে ক্লাস 8 তোমাদের বিজ্ঞান বই শুরু হয়েছিল নিউটনস লজ অফ মোশন দিয়ে। নিউটনস লজ অফ মোশন ক্লাস 7-এর শেষে একটু পড়েছিলে, আর ক্লাস 8-এ তোমাদের আছে। তা ক্লাস 8-এ যে নিউটনস লজ অফ মোশন পড়েছিলে, আগে সর্বপ্রথম স্টেটমেন্টগুলো যেন সবাই একদম পরিষ্কার মনে থাকে। স্টেটমেন্টগুলো যেন লিখতে দিলে কোনো লিখতে সমস্যা নয়। যদিও তোমাদের এই পরীক্ষার জন্য হয়তো স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু স্টেটমেন্টগুলো জেনে রাখবে। স্টেটমেন্টগুলো ক্লাস 9-এ আবার লাগবে। নিউটনস লজ অফ মোশন শিখলে কোনোদিন তা ফেলা যাবে না। তা যাই হোক, তা তোমাদের ফার্স্ট ল যে স্টেটমেন্টটা, ফার্স্ট ল স্টেটমেন্টটা আমি আজকে বলে যাচ্ছি, কিন্তু পরের দিন থেকে তোমাদেরও পার্টিসিপেট করতে বলবো। সেটা হচ্ছে যে ফার্স্ট ল স্টেটমেন্ট কী ছিল? A body at rest and a body in motion will be in motion unless it is compelled by any external force to change that state. অর্থাৎ আবার রিপিট করছি, a body at rest will be at rest and a body in motion will be in uniform motion unless it is compelled by any external force to change that state. যেহেতু সবাই এখানে সেকশন বির উপস্থিত আছো, আমি বাংলা বিশেষ বলছি না। তো এই স্টেটমেন্টের মধ্যে কি বলা আছে না, এই স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে if no force is applied on a body at rest will continue to remain at rest forever. এবং সেটাই হচ্ছে আমাদের যে ডেলি এক্সপিরিয়েন্স। তাই অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে, কোনো বডিকে আনটাচড অবস্থায় রেখে দিই, এই যে ধরো তোমরা সেই লাস্ট অনেক দিন আগে স্কুলে গেছো, এবার তোমাদের ক্লাসরুমে যে বেঞ্চ, লো বেঞ্চ, হাই বেঞ্চ এগুলো আছে, সেইখানে যদি আর কেউ এর মধ্যে হাত না দিয়ে থাকে, তাহলে ওই হাই বেঞ্চ, লো বেঞ্চগুলো যেরকম যেখানে থাকার সেখানে সেরকমই থাকবে। আর এ বডি ইন মোশন উইল বি ইন মোশন, যে মোশনে আছে সে মোশনে থাকবে। কীরকম মোশন? ইউনিফর্ম মোশনে, অর্থাৎ স্ট্রেট লাইনে থাকতে হবে তাকে, এবং সেই একই ভেলোসিটি নিয়ে যেতে থাকবে। অর্থাৎ তুমি ধরো সাইকেলের সিটে বসলে, প্যাডেল করলে, দুবার প্যাডেল করার পরেই তোমার একটা বেশ সাইকেলের স্পিড বেড়ে গেল, তুমি প্যাডেল করা বন্ধ করে দিলে, কারণ তুমি নিউটনস ল পড়েছো যে আমি স্ট্রেট লাইনে যাব, স্ট্রেট রাস্তা দিয়ে যাব, তাহলে আমার উপর কেউ ফোর্স অ্যাপ্লাই করবে না, সুতরাং আমি চলতেই থাকবো, আমাকে আর প্যাডেল করার দরকার নেই। আমি যদি মনে করি স্ট্রেট রাস্তা দিয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো স্ট্রেট রাস্তায় যদি গিয়ে সাইকেলটা চালাই, তাহলে একদম কলকাতাও পৌঁছে যেতে পারি। বাস্তবে কিন্তু তা হয় না। কেন হয় না? না, তার কারণ হচ্ছে সাইকেলের উপর আমরা যেটা মনে করছি আমরা কোনো ফোর্স দিচ্ছি না, কিন্তু আমরা দিচ্ছি, আমাদের নিজেদের জ্ঞানের অভাবেও আমরা দিচ্ছি। অর্থাৎ জ্ঞানের অভাবে দিচ্ছি মানে আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কোথায় ফোর্স অ্যাপ্লাই করছি। সাইকেলের বেলাতেও তাই হচ্ছে। সাইকেলের বেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইকেলের যে ধরো কলকবজাগুলো আছে, যে পার্টসগুলো একটা অপরের কন্ট্যাক্টে আছে, সেই পার্টসগুলো কি হয় না, তাদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। এমনকি রাস্তার সঙ্গে সাইকেলের চাকার একটা ফ্রিকশন কাজ করে। এই ফ্রিকশনগুলো কাজ করে বলে কিন্তু সাইকেল কখনো স্মুথলি যেতে পারবে না অনির্দিষ্টকাল ধরে। চলছে তো যেতেই থাকছে, এরকম হবে না বাস্তবে। সুতরাং আমি একটা সময়ের পর, ধরো আমি সাইকেলে চাপলাম, দিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে আমার স্পিড বেড়ে ধরা যাক 20 কিলোমিটার পার আওয়ার হলো। সেই 20 কিলোমিটার পার আওয়ার স্পিডটা আমি মেনটেন করতে চাইছি, তা সত্ত্বেও আমাকে প্যাডেলিং করে যেতে হচ্ছে। তার মানে হচ্ছে যে আমি তখন কেবলমাত্র যে ফোর্সটা অ্যাপ্লাই করছি পেডেলে, ইট ইজ জাস্ট ওভারকামিং দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স
অফ দ্য বাইসাইকেল পার্টস, অর্থাৎ বাইসাইকেল পার্টসের মধ্যে যে রেজিস্ট্যান্সগুলো কাজ করছে। এবং খুব ভালো করে নিজেরাও জানো যে যে আমরা যদি ওই সাইকেলের কল কবজাগুলো একটু তেল টেল ভালো করে দিই, মোবিল টোবিল দিই, তাহলে কি হয় না, তাহলে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে সাইকেলের উপর অনেক ফোর্স কম অ্যাপ্লাই করতে হয়। তো যাকে এটা আমাদের মানে সুতরাং ফোর্স অ্যাপ্লাই করে আমরা কোনো একটা বস্তুকে গতিশীল রাখি, উই ট্রাই টু মেনটেন দ্য ভেলোসিটি অফ এ বডি। কিন্তু বাস্তবে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হতো, একটা বডি ইন মোশনে আছে, ধরো একটা বডি, তার উপর কোনো ফোর্সই যদি অ্যাপ্লাই করা না হতো, অর্থাৎ তার উপর ফ্রিকশনাল ফোর্সও যদি আমরা বন্ধ করে দিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু কি হতো না, সেক্ষেত্রে আমাদের সাইকেলটা চিরকাল চলতে থাকতো সরলরেখা বরাবর, স্ট্রেট লাইন বরাবর। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্নই বলতে পারো, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরো আমি সাইকেলে যেটা উদাহরণটা নিলাম, সেই উদাহরণটা না নিয়ে এইভাবে যদি ভাবি ব্যাপারটা, যে সাইকেল না নিয়ে ধরো একটা লরি যাচ্ছে, মনে মনে ভাবি লরি যাচ্ছে, একটা লরি যাচ্ছে। এবার লরিটা যেতে যেতে কি হচ্ছে না, ধরো সে ইঞ্জিন বন্ধ করে দিয়েছে, সে লরিটা 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছিল, সে ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। সেই অবস্থায় তুমি করলে কি, লরিটাকে বললে যে আমি লরিটাকে দাঁড় করাবো, ঠেলা দিয়ে দাঁড় করাবো, দেখি তো কিরকম দাঁড় করাতে পারি। সম্ভব হবে আমার পক্ষে দাঁড় করানো? এরকম একটা গাড়িকে ঠেলা দিয়ে আমি দাঁড় করাতে পারবো, লরির মতো সাইজের গাড়িকে? না স্যার। কিন্তু দেখো, নিউটনস ফার্স্ট ল কোথাও বলা নেই যে কতটা ফোর্স অ্যাপ্লাই করলে তবে লরিটা দাঁড়াবে, অর্থাৎ বা তার রেস্ট অবস্থাটা নষ্ট হবে, বা তার যে মোশনের অবস্থাটা নষ্ট হবে, সেটা কিন্তু কোথাও বলা নেই। বলা আছে কি, যে বডিটা রেস্টে আছে তাকে ফোর্স অ্যাপ্লাই করলেই সে বডিটা রেস্টে থাকবে না। অর্থাৎ তার মানে ফোর্স অ্যাপ্লাই যদি না করি তবেই সে রেস্টে থাকবে। ঘুরিয়ে যদি ভাবি, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে সে রেস্টে থাকবে না। বা যে মোশনে আছে তার উপর ফোর্স অ্যাপ্লাই না করলে সে মোশনে থাকবে, যদি ফোর্স অ্যাপ্লাই করি তার মোশনটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে সেটা পরের কথা, কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আরও একটা সহজ উদাহরণ নিই। ধরো তোমার বাড়ির দেওয়াল, তুমি ধাক্কা দিচ্ছ, দেওয়ালটা তো রেস্টেই আছে। সেই অবস্থায় তুমি যত খুশি ধাক্কা দাও না কেন, দেওয়াল নড়ছে না। তাহলে নিউটনস ল তো ঠিক নয়। নিউটনস ল বলছে কি, নিউটনস ল বলছে যে যখন আমরা কোনো রেস্টে থাকা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করব, তখন সেই বডিটা আর রেস্টে থাকবে না। বা ঘুরিয়ে বলছে যে আমরা যদি বাইরে থেকে কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই না করি, সেই বডিটা রেস্টে থাকবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো যে কোথাও বলে দিল না যে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা কি দেখো, সেখানে একটা কথা বলা আছে যে কথাটা হচ্ছে আনলেস ইট ইজ কম্পেলড বাই এনি এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ কোনো ফোর্স দিয়ে ওই বডিটাকে যদি আমি বাধ্য করতে পারি, তবেই কেবলমাত্র কি হবে, তবেই কেবলমাত্র বডিটা মুভ করবে। অর্থাৎ তুমি তোমার ঠেলা দিয়ে দেওয়ালটাকে নড়াতে পারছো না ঠিকই, তুমি ওকে কম্পেল করতে পারছো না। কম্পেল করতে পারা মানে বাধ্য করা, বাধ্য করতে পারছো না।
কিন্তু তুমি যদি একটা বুলডোজার নিয়ে আসো, বুলডোজার দিয়ে ধাক্কা দাও, দেওয়ালটা ভেঙে গুঁড়িয়ে যাবে। অর্থাৎ বুলডোজার ইজ সাফিসিয়েন্ট এনাফ টু apply such amount of force to the wall that it will move. তাহলে সুতরাং এই কম্পেল কথাটা কিন্তু মিস করে যাই আমরা। সেকেন্ড লয়ে আসি। সেকেন্ড লয় হচ্ছে, ফার্স্ট ল হচ্ছে আমরা দেখো নিউটনের তিনটে লয়ের একটা অদ্ভুত জায়গা আছে, যে জায়গায় প্রথম লটা বলছে ফোর্স অ্যাপ্লাই না করলে হোয়াট উইল হ্যাপেন। সেকেন্ড ল বলছে ফোর্স অ্যাপ্লাই করলে কি ঘটবে। আর থার্ড ল বলছে যার উপর ফোর্স অ্যাপ্লাই করবে সে তোমায় রিটার্ন গিফট কি দেবে। তিনটি ল এবং তিনটি লয়ের আলাদা আলাদা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে। ফার্স্ট ল তো আলোচনা করলাম। সেকেন্ড লয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে। তার স্টেটমেন্টটা কি ছিল? দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম is directly proportional to the applied force and the change takes place in the direction in which the force acts. এই ছিল স্টেটমেন্টটা। এখান থেকে আমরা একটা রিলেশন পেয়েছিলাম P ইকুয়াল টু, সরি ভুল বলছি, আমাদের সময়কার ভার্সনটা মনে পড়ে গেল তাই জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল। এখনকার তোমাদের ভার্সনে F ইকুয়াল টু MA। আমরা যখন ছোট ছিলাম আমাদের বইগুলোতে P ইকুয়াল টু MF লেখা থাকতো, মানে ফোর্সটাকে P দিয়ে লেখা হতো আর অ্যাক্সেলারেশনটাকে ছোট হাতের F দিয়ে লেখা হতো। তাহলে P ইকুয়াল টু MF পড়ে বড় হয়েছি আমরা। আর এখন দেখছি তোমাদের বইতে এই নোটেশনটা চেঞ্জ করেছি, তোমাদের বই নোটেশনটাই বরঞ্চ বেশি অ্যাকসেপ্টেবল, কারণ F দিয়ে ফোর্স আর অ্যাক্সেলারেশন হচ্ছে A। F ইকুয়াল টু MA এই রিলেশনটা পেয়েছিলে। Rate of change of linear momentum is directly proportional to the applied force. তার মানে সহজ কথায় মোমেন্টাম বলে একটা নতুন টার্ম এখানে পেয়েছো। Now what is momentum? Momentum is the product of mass and velocity of a body. এই তো মোমেন্টাম হচ্ছে একটা নতুন প্যারামিটার। তাহলে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম তোমাদের এই সেকেন্ড ল স্টেটমেন্টে আছে। তাহলে লিনিয়ার মোমেন্টাম কি জিনিস না, যখন কোনো একটা বডি স্ট্রেট লাইনে মুভ করে তার মোমেন্টামকে লিনিয়ার মোমেন্টাম বলতে পারি আমরা, স্ট্রেট লাইনে যদি মুভ করে। চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম কি না, মাস তো আর পাল্টায় না। অর্থাৎ তুমি যখন ধরো এই বক্রেশ্বরে থার্মাল পাওয়ারে আছো, তোমার যা মাস শিউরি চলে গেল তোমার মাস পাল্টে গেল, হয় না। এক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, ছিঁড়ে ফুটে গিয়ে খানিকটা মাংস খুবলে বেরিয়ে গেল, সেটা মাস কমে গেল, সেটা অন্য কথা। তাছাড়া তোমার মাস পাল্টাবে না। তুমি এই থার্মাল পাওয়ারে থাকলেও তোমার যা মাস, শিউরি গেলেও তোমার তাই মাস। এবার ধরো কোনো একটা বডি, তার ইনিশিয়াল একটা ভেলোসিটি ছিল, তার উপর ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা যদি ইউ হয় তাহলে তার ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এমইউ। এবার ফোর্স অ্যাপ্লাই করার পর তার অ্যাক্সেলারেশন হয়েছে, তার ভেলোসিটি বেড়েছে, বেড়ে তার ভেলোসিটিটার ভ্যালু হয়েছে ধরো ভি, তাহলে ফাইনাল মোমেন্টাম তার হবে এম ভি। তাহলে এম ভি মাইনাস এম ইউ, এইটাই হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম। অর্থাৎ ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টামটা সাবট্রাক্ট করলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এবার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তারপরে নিউটন সেকেন্ড ল ছিল রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম কি, ধরো টি টাইমে এই চেঞ্জটা হয়েছে, অর্থাৎ এই ইউ ছিল, ধরো এই ইউ ছিল তোমার প্রাথমিকভাবে ভেলোসিটিটা, তারপর বেড়ে গিয়ে ভি হলো। এইবার টি টাইম লাগলো, নিমেষের মধ্যে তো হবে না। তুমিও দেখবে ধরো সাইকেল চালাচ্ছ, যখন সাইকেলের ভেলোসিটিটা বাড়াতে একটা সময় লাগে, একটা টাইম তোমাদের প্রয়োজন হয়।
এইবার সেই টাইমটা ধরো টি, তাহলে টি টাইমে মোমেন্টামের পরিবর্তন কত হয়েছে না এমভি মাইনাস এমইউ, একটু আগে আলোচনা করলাম। তাহলে ইউনিট টাইমে কত পরিবর্তন হয়েছে, তাহলে টি টাইমে 10টা কলার দাম 15 টাকা, একটা কলার দাম 15/10 টাকা, তাই তো জানি ইউনিটারি মেথড। অর্থাৎ টি টাইমের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে এমভি মাইনাস এমইউ, ইউনিট টাইমের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে এমভি মাইনাস এমইউ বাই টি। এই এমভি মাইনাস এমইউ বাই টি এই জিনিসটাই হচ্ছে কিন্তু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কার সঙ্গে প্রপোর্শনাল? নিউটন কি বলেছেন? নিউটন বলেছেন দিস চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করবো তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস। এই কথাটাও কিন্তু তার সঙ্গে জুড়ে দিয়েছেন, অর্থাৎ মোমেন্টামের চেঞ্জটা সেদিকেই হবে আমি যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি পূর্ব দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, মোমেন্টামের চেঞ্জ উত্তর দিকে হলো, সেটা হবে না। ঠিক, যাই হোক, তুমি তোমার বন্ধুকে ঠেলা দিলে পূর্ব দিকে মুখ করে, এবার বন্ধু উত্তর দিকে ছিটকে গেল ঠেলা খেয়ে, এটা হয় না। আচ্ছা, এটা গেল নিউটন সেকেন্ড ল, অর্থাৎ বল প্রয়োগ করলে কি হবে, ফোর্স অ্যাপ্লাই করলে কি ঘটবে সেটা। বা এখান থেকে আমরা এফ ইকুয়াল টু এম এর যে রিলেশনটা পেলাম, এফ ইকুয়াল টু এম এর রিলেশনটা কীভাবে এসছে সেটাও ক্লাসে অনেক আলোচনা করেছি, দেখে নিও, আমি আর রিপিট করবার মতো সময় নেই। এফ ইকুয়াল টু কে এম এ এসছিল, তারপরে কেটাকে একটা পার্টিকুলার একটা লজিক লাগিয়ে কেটাকে 1 করা হয়েছিল, তারপর আমরা ফোর্সের একটা রিলেশন পেয়েছিলাম এফ ইকুয়াল টু এম এ। এই নিউটন সেকেন্ড ল অফ মোশনটাকে বলা হয় ডিফাইনিং ইকুয়েশন অফ ফোর্স। অর্থাৎ এখান থেকে আমরা ফোর্সের মানে ফোর্স মাপবার মতো একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনের সাহায্যে আমরা কিন্তু ফোর্সটাকে মাপতে পারবো। আচ্ছা, নেক্সট থার্ড ল। থার্ড ল কি ছিল? থার্ড ল ছিল হচ্ছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই থার্ড লতে নিউটন কি বললেন? নিউটন বললেন যে যে তোমার ফোর্স অ্যাপ্লাই করব আমি, যার উপর যতটা ফোর্স অ্যাপ্লাই করব, যার উপর অ্যাপ্লাই করব সেও কিন্তু ঠিক ততটাই আমাকে ফোর্স ফেরত দেবে। এমন নয় যে আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করলাম আমাকে সে কম ফেরত দিল, সেরকম নয় কিন্তু। তাহলে এরকম কেন ঘটে? অর্থাৎ আমি ধরো একটা দড়ি ধরে আরেকজনকে বলেছি যে তুমি একটা দিক ধরে টানো, আমি আর একটা দিক ধরে টানি। এবার যদি দড়িটার কোনো নড়নচড়ন না হয়, তাহলে আমি যতটা ফোর্স দিয়ে দড়িটাকে টানছি, অপরজনও ঠিক ততটাই ফোর্স দিয়ে দড়িটাকে টানছে। এখানে অ্যাকশন রিয়াকশন, একটা অপরকে অপরের অ্যাকশন রিয়াকশন ভাবতে পারি। ব্যাপারটা আরও সহজে বলতে গেলে, ধরো আমি একটা দেওয়ালে ধাক্কা দিলাম, তাহলে দেওয়ালে একটা ফোর্স অ্যাপ্লাইড হলো। ঠিক একই রকমভাবে যে দেওয়ালও আমার হাতে একটা ধাক্কা দেবে, সেইটা তাহলে রিয়াকশন ফোর্স। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন বোধহয় গত বছর করেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না। ওই ফুটবলে ধাক্কা দেওয়ার প্রশ্নটা কি ক্লাস 7-এ ছিল? না, ছিল না। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ ওই প্রশ্নটা অ্যানুয়াল পরীক্ষাতে ছিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটা একটা আমার মাথায় হঠাৎ করে এসেছিল একটা এরকম প্রশ্ন, যে এরা নিউটনস ল কীরকম শিখেছে, এসব স্টেটমেন্ট না জিজ্ঞাসা করে একটা প্রয়োগমূলক অ্যাপ্লিকেশন বেসড একটা কোশ্চেন দেওয়া যাক। সেই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনটা ছিল এরকম যে আমি ফুটবলটা, একটা লোহার বল নিয়েছি একই সাইজের, আর একটা ফুটবল নিয়েছি, ফুটবলটাকেও মারলাম, লোহার বলটাকেও মারলাম, লোহার বলটা বেশি দূর গেল না, ফুটবলটা অনেক দূর চলে গেল।
এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য অবজারভেশন। কেন ফুটবলটা বেশি দূর চলে গেল আর লোহার বলটা বেশি দূর গেল না? বিকজ দ্য আয়রন বল ওয়াজ হেভিয়ার, মাস বেশি, ম্যাসিভ। তাই জন্য মাস বেশি হলে এফ ইকুয়াল টু এম এ, এই রিলেশনে এম এ আমি একই পরিমাণ এফ দিচ্ছি, ফোর্স একই পরিমাণ দিচ্ছি, তাহলে ফুটবলের মাস বেশি বলে তাহলে অ্যাক্সেলারেশন কম হবে। এই সরি, ভুল বললাম, লোহার বলের মাস বেশি বলে অ্যাক্সেলারেশন কম হবে, আর ফুটবলের মাস কম বলে অ্যাক্সেলারেশন বেশি হবে। এম এ এই গুণফলটাকে কিন্তু একই থাকতে হবে। এফ ইকুয়াল টু এম এ, এটা তো পেয়েছিলাম নিউটন সেকেন্ড ল থেকে। তাহলে লোহার বলের ক্ষেত্রে এম বেশি বলে এ কম, কারণ একটা বড় রাশির সঙ্গে, একটা বড় কোয়ান্টিটির সঙ্গে একটা ছোট কোয়ান্টিটি গুণ করলে, তাহলে বড় কোয়ান্টিটিটাকে যখন ছোট করবো তাহলে ছোট কোয়ান্টিটিটাকে তাহলে বড় করতে হবে, তবেই গুণফলটা আমার একই থাকবে, প্রোডাক্টটা একই থাকবে। তাহলে সেই কারণেই লোহার বলের ক্ষেত্রে মাস বেশি কিন্তু অ্যাক্সেলারেশন তার জন্য কম হয়েছিল, এবং তোমার ফুটবলের মাস কম, সেই জন্য অ্যাক্সেলারেশন বেশি হয়েছিল, এবং সেই জন্যে ফুটবলটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আর তোমাদের আর একটা এর সঙ্গে ট্যাগ প্রশ্ন ছিল যে আমার পায়ে লাগলো বেশি, আমি যদি ধরো দুটো বলকে একই পরিমাণ ফোর্স না দিয়ে, আমি ধরো দুটো বলকে যদি একই স্পিডে এগোবার জন্য যতটা ফোর্স দরকার ততটা ফোর্স দিই, দেখা যাবে আমার পায়ে বেশি লাগলো লোহার বলটাকে মারতে গিয়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে লোহার বলটাকে ওই ফুটবলের মতো একই স্পিডে যদি মুভ করাতে হয়, আমাকে লোহার বলটাকে অনেক জোরে আঘাত করতে হবে, এবং লোহার বলটাকে যত জোরে আঘাত করব, লোহার বলটাও অ্যাজ এ রিয়াকশন ফোর্স আমার পায়েও ঠিক ততটাই জোরে আঘাত করবে, ফলে আমার পায়ে লাগবে। তাহলে সুতরাং ফার্স্ট পার্ট অফ দ্য আনসার was an explanation from Newton's second law, and the second part of the answer was an explanation from Newton's third law. এই ছিল, গোলমাল করেছিল অনেকেই, বা দুটো পার্টি ক্লিয়ার লিখেছো এরকম প্রায় পাইনি খাতা। আচ্ছা, নেক্সট আমাদের নেক্সট যে বিষয়টি আছে সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ফ্রিকশন বেসিক্যালি এটা হচ্ছে একটা কি বলবো, বাধা বল, অর্থাৎ রেজিস্টিভ ফোর্স। কাকে রেজিস্ট করে ফ্রিকশন? না, মোশনকে রেজিস্ট করে। তুমি বাঁ দিকে যেতে চাইলে তোমায় বাঁ দিকে যেতে আটকায়, ডান দিকে যেতে চাইলে ডান দিকে যেতে আটকায়। দ্যাট মিনস ইট অলওয়েজ অপোজেস দ্য ভেরি ডিরেকশন অফ মোশন। অর্থাৎ ফ্রিকশন সবসময় কোনো একটা বডি যেদিকে মুভ করতে চায় তার উল্টো দিকে কাজ করে টু রেজিস্ট দ্য মোশন। এই হচ্ছে ফ্রিকশন। এইবার ফ্রিকশন দু রকমের হয় মূলত। একটা ক্ষেত্রে দেখবে আমরা অনেক সময় ফোর্স অ্যাপ্লাই করি, একটা বডি মাটির উপর ধরো রাখা আছে, মাটির উপর ঠেলে আমায় সরাতে হবে বডিটাকে। সেই অবস্থায় আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা মুভ করলো না। ধরো আমি আমার অল্প প্রথমে ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম বডিটা নড়লো না, আরও বেশি ফোর্স অ্যাপ্লাই করলাম তাও নড়লো না। এরকম করতে 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 একটা সময় আসবার পর দেখা যাবে যে আমার একার ক্ষমতা যদি না কুলোয়, আমার একার সামর্থ্য যদি না কুলোয়, তখন আমি আরও দুজনকে ডেকে নিয়ে এলাম, তারা তিনজনে মিলে ঠেলতে লাগলাম। একটা সময় বডিটা ফোর্স, একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিলে বডিটা মুভ করতে শুরু করলো। তাহলে এতক্ষণ মুভ করছিল না, আমি তো ফোর্স দিচ্ছিলাম। তাহলে ফ্রিকশনাল ফোর্স কতটা ছিল যার জন্য বডিটা মুভ করছিল না? ফ্রিকশনাল ফোর্সের মজা হচ্ছে আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করছিলাম এতক্ষণ, ধরো প্রথমবার 1 নিউটন দিয়েছিলাম, তারপরে 2 নিউটন দিয়েছি, তারপর 3 নিউটন দিয়েছি, আস্তে আস্তে আমার দেওয়া ফোর্সটাকে আমি বাড়িয়েছি। এবং এইবার ফ্রিকশনাল ফোর্স যখন আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম তখন, আর যখন 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তখন ফ্রিকশনাল ফোর্সও 2 নিউটন ছিল। যখন
আমি 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, তখন ধরো ফ্রিকশন ফোর্সও 3 নিউটন হয়েছে। অর্থাৎ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অটোমেটিক্যালি টু ব্যালেন্স দ্য এক্সটার্নাল ফোর্স। আমি যতটা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, সেই ততটা ফোর্সকে ব্যালেন্স করবার জন্যে ফ্রিকশন নিজেকে সেলফ অ্যাডজাস্ট করছে। কতদূর করবে না, ওই যে সার্টেন লিমিট, যে অবধি বললাম যে এরপরে একজনে হলো না, তারপরে 3 জনে মিলে যখন আমি ধাক্কা দিলাম তখন জাস্ট নড়তে শুরু করলো, ওই সময় তার মানে দ্য ফ্রিকশনাল ফোর্স ওয়াজ ম্যাক্সিমাম ইন ইটস ভ্যালু, অর্থাৎ তার সর্বোচ্চ মানে সে পৌঁছে গেছে, এবং ইট ক্যানট ইনক্রিজ ইটস ভ্যালু এনিমোর। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা আর কিন্তু নিজের ভ্যালুটাকে বাড়াতে পারলো না, সেই জন্যই কিন্তু আমি বডিটাকে নড়াতে পারলাম। ফ্রিকশনাল ফোর্সটা এতক্ষণ আমার অ্যাপ্লাই করা ফোর্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছিল, তাই জন্যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাই জন্য বডিটা কোনো দিকেই নড়ছিল না। এই একটা সময় পর বডিটার উপর যা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা it was greater than the maximum frictional force which the body and the surface in contact with the body could support or could supply. যতটা ম্যাক্সিমাম ফোর্স দিতে পারতো তার চেয়ে আমি বেশি অ্যাপ্লাই করেছি বলেই নাড়াতে পেরেছি, নাহলে কিন্তু নাড়াতে পারতাম না। তা এই অবস্থায় ওই যে ম্যাক্সিমাম ফোর্সটা ফ্রিকশন আমায় দিল, সেইটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ ওটাই ফ্রিকশনের লিমিট, ওর চেয়ে বেশি ফ্রিকশন আর বাড়বে না। আর কি ফ্রিকশনের আর কি প্রপার্টি পড়েছিলাম? আর একটা প্রপার্টি পড়েছিলাম যে ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট। অর্থাৎ একটা ইঁটটাকে তুমি লম্বাভাবে রেখে এইভাবে ঠেলতে থাকো, বা এইভাবে রেখে এইভাবে ঠেলতে থাকো, দ্য ফ্রিকশন উইল বি দ্য সেম। অর্থাৎ সারফেস এরিয়া পাল্টালে, অর্থাৎ এইভাবে যখন আছে ইঁটটা, তখন সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড কম অনেক, কিন্তু যখন এইভাবে আছে তখন সারফেস এরিয়া বেশি। কিন্তু সারফেস এরিয়ার যে পরিবর্তন, সেই সারফেস এরিয়ার পরিবর্তনে ফ্রিকশনাল ফোর্সের কিছু যায় আসে না। আর একটা কথা, সেটা হচ্ছে যে যেটা ম্যাথামেটিক্যাল আর কি, যে জায়গাটা, সেটা ছিল হচ্ছে যে the frictional force, the limiting frictional force was proportional to the normal reaction of the surface. অর্থাৎ একটা বডি একটা সারফেসের উপর রাখা আছে, সেই সারফেসটা বডিটার উপর যে নর্মাল রিয়াকশন অ্যাপ্লাই করে তার সঙ্গে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সটা প্রপোর্শনাল হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। নাও হোয়াট ইজ নর্মাল রিয়াকশন? নর্মাল মানে কি? তোমরা নর্মাল শব্দটার সঙ্গে পরিচিত কেউ? নর্মাল মানে জানা আছে কারোর? দিস ইজ ম্যাথামেটিক্যাল নর্মাল। জানা না থাকলে বলো জানি না, তাহলে বলবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ স্যার, জানি না। নর্মাল হচ্ছে কোনো একটা, আচ্ছা, দুটো স্ট্রেট লাইন যখন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি করে তখন আমরা তাকে কি বলি? পারপেন্ডিকুলার, তাই তো? এটা জানো নিশ্চয়ই। তার দুটো স্ট্রেট লাইন পরস্পরের সঙ্গে মিউচুয়ালি 90 ডিগ্রি করলে তাদেরকে পারপেন্ডিকুলার বলা হয়। কিন্তু যখন একটা স্ট্রেট লাইন একটা সারফেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তখন সেই স্ট্রেট লাইনটাকে নর্মাল বলা হয়। তার মানে তুমি ধরো মেঝের উপর দাঁড়িয়ে আছো, সোজা হয়ে মেঝের উপর টান টান হয়ে দাঁড়িয়ে আছো, তাহলে ইউ আর মেকিং 90 ডিগ্রি উইথ দ্য ফ্লোর ইন অল পসিবল ডিরেকশনস। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সমস্ত দিকে তোমার যদি অ্যাঙ্গেল আঁকা হয় মেঝের সঙ্গে তোমার শরীরের, তাহলে উইল গেট এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ইউ আর নাও দ্য নর্মাল টু দ্য সারফেস অফ দ্য ফ্লোর। অর্থাৎ নর্মাল আর পারপেন্ডিকুলারের তফাৎ হচ্ছে পারপেন্ডিকুলার ইজ
in between two straight lines when they are mutually perpendicular, when they are making an angle 90 degree with each other. And normal is when the straight line is making 90 degree angle with a surface, then we call it a normal. এবার now what is normal reaction? Normal reaction হচ্ছে তুমি ধরো মেঝের উপর দাঁড়িয়ে আছো, এইবার মেঝেটা তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করছে নিশ্চয়ই, যদি না করতো তাহলে তো তুমি মেঝের মধ্যে ঢুকে যেতে। ইয়োর ওয়েট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। এবার এই অবস্থায় তোমাকে মেঝে যদি একটা রিয়াকশন ফোর্স না দেয় নিউটনস থার্ড ল অনুযায়ী, তাহলে তো ইউ উইল মুভ ইনসাইড দ্য ফ্লোর, অর্থাৎ সেই চোরাবালিতে যেরকম ঘটনা ঘটে, তুমি তো ঢুকে যাবে মেঝের মধ্যে। তাহলে মেঝের মধ্যে যদি ঢুকে যাও তাহলে নর্মাল রিয়াকশন নেই, কিন্তু যদি না ঢুকে যাও, তুমি মেঝের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে ইয়োর ফ্লোর ইজ প্রোভাইডিং ইউ দ্য সেম ফোর্স হুইচ ইউ আর প্রোভাইডিং টু দ্য ফ্লোর। অর্থাৎ তুমি নিজের ওজন হিসেবে মেঝের উপর যা ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক ততটাই ফোর্স মেঝেও তোমার উপর উল্টো দিকে অ্যাপ্লাই করছে বলেই কিন্তু তুমি মেঝের উপর দাঁড়িয়ে আছো, না হলে কিন্তু মেঝের উপর দাঁড়িয়ে থাকতে না, মেঝের মধ্যে ঢুকে যেতে। দিস আপওয়ার্ড ফোর্স হুইচ ইউ আর এক্সপিরিয়েন্সিং, এই ফোর্সটাকেই বলা হয় নর্মাল রিয়াকশন ফোর্স। এই নর্মাল রিয়াকশন ফোর্সের সঙ্গে ফ্রিকশনাল ফোর্সটা কি হয়? প্রপোর্শনাল হয়। প্রপোর্শনাল মানে আমার এই নর্মাল রিয়াকশন যত বাড়বে ফ্রিকশনাল ফোর্সও তত বাড়বে, আর নর্মাল রিয়াকশন যত কমবে ফ্রিকশনাল ফোর্সও তত কমবে। এই ফ্রিকশনের কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু বইতে যদি থাকে দেখে নিও, এবং সেখানে তোমরা এও করতে পারো যে ফ্রিকশনের অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন যদি প্রশ্ন করা হয়, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। ফ্রিকশন যদি না থাকতো আমরা হাঁটতে পারতাম না, সিম্পলি উই কুডন্ট ওয়াক, বিকজ আমরা যখন হাঁটি ভালো করে খেয়াল করে দেখবে যে আমাদের পায়ের যে মানে আমরা যে পাটাই এগিয়ে দিই না কেন, যদি ডান পায়ে এগিয়ে দিই, ডান পায়ের ফুটটা মেঝের সঙ্গে একটা ইন্টারলকিং এর মতো হয়ে যায়, তবে আমি আমার শরীরটা ওই ইন্টারলকিং এর উপর বেস করে সামনের দিকে এগোতে পারি, এগিয়ে যেতে পারি, নাহলে কিন্তু এগোতে পারতাম না। সেই কারণেই মেঝেতে, বিশেষ করে বাথরুমের মেঝেতে যদি খুব সাবান জল পড়ে থাকে, আমরা হাঁটতে গেলে আমাদের পা উই গেট স্লিপড, পড়ে যাই, আমরা পা হড়কে যায়। ঠিক তেমনি করে ফ্রিকশন না থাকলে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতো না। কিরকম? ধরো তুমি সাইকেলে প্যাডেল করছো, বা ধরো এই যে এত যানবাহন চলছে, মোটর বাইক, তোমার 4 হুইলার 6 হুইলার যেগুলো চলছে, এদের মধ্যে একটা ইঞ্জিন বসানো আছে। ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিনের কাজ হচ্ছে টু রোটেট দ্য হুইল, আর কিছু নয়। কিন্তু এরা কিন্তু চাকাটাকে ঘোরানো ছাড়া আর কোনো কাজ করে না। তোমরা যদি কোনো গাড়িকে তোমরা যদি একটু উঁচু করে তুলে দেওয়া হয়, লিফটার দিয়ে যদি তুলে দেওয়া হয়, দিয়ে ইঞ্জিনটা স্টার্ট করে গিয়ারে ফেলে অ্যাক্সেলারেটরে চাপ দেওয়া হয়, দেখা যাবে দ্য হুইলস আর রোটেটিং উইথ ফুল স্পিড, বাট দ্য ভেহিকল ইজ নট মুভিং এ বিট, একটুও নড়ছে না, নড়বার কথাও নয়, চাকা ঘুরে যাচ্ছে। অর্থাৎ ইঞ্জিনের কাজ হচ্ছে এই চাকার রোটেশন করা, ঘোরানো। তাহলে গাড়ি এগোয় কেন না? যখন ওই চাকাটা ঘুরতে যায়, চাকাটা রাস্তার সঙ্গে ঠেকে থাকে। এবার চাকাটা যখন রাস্তার সঙ্গে ঠেকে থাকে, তখন কিন্তু রাস্তা ওই চাকার যে গ্রিপ, সেই গ্রিপের সঙ্গে একটা লকিং করে ডিউ টু ফ্রিকশন। সেই লকিংয়ের ফলে চাকাটা তখন আর এমনি অটোমেটিক্যালি ঘুরবার চেষ্টা করে ঘুরতে পারে না। চাকাটা ঘুরবার জন্য তখন একটাই অপশন পড়ে থাকে, সেটা হচ্ছে ভেহিকেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা তোমরা বাড়িতে নিজেরা খেলনা গাড়ি নিয়ে এটা টেস্ট করে দেখতে পারো। আমরা চাকাটাকে
লক করে দেবো, অর্থাৎ চাকাটাকে লক করে দেবো মানে চাকাটাকে এমনি মেজের রেসপেক্টে ঘুরতে দেবো না বাই করে। সেই অবস্থায় একমাত্র চাকার রোটেশনটাকে যদি বজায় রাখতে হয়, সেই ক্ষেত্রে একটাই একমাত্র রাস্তা, টু মুভ দ্য হুইল ফরওয়ার্ড, এবং সেই কারণেই কিন্তু গাড়িগুলো সামনের দিকে এগোয়। দিস আর দ্য বেনিফিটস অফ ফ্রিকশন। আর ফ্রিকশনের ইভিল এফেক্টস কি? ইভিল এফেক্টস হচ্ছে যে এটা জিনিসপত্রের কলকবজার অনেক আমাদের করে দেয়, ওয়্যার অ্যান্ড টিয়ার করে দেয়। তোমার ধরো এই যে রোলিং পার্টসগুলো আস্তে আস্তে কিছুদিন বাদে ক্ষয়ে যায়, এই ক্ষয়ে যাওয়ার পিছনে ফ্রিকশন দায়ী। হ্যাঁ, ফ্রিকশনের জন্যই ক্ষয়ে যায়। এই যে আমরা যে জুতো পরি, জুতোটা বা এই যে গাড়ির চাকার কথাই বলছিলাম, এই গাড়ির চাকা কিছুদিন ব্যবহার করতে করতে আস্তে আস্তে গাড়ির চাকাও ক্ষয়ে যায়, জুতোর যে সোল সেটাও ক্ষয়ে যায়, সেটাও ডিউ টু ফ্রিকশন। ওয়্যার অ্যান্ড টিয়ার যেগুলো হয় সেগুলো ডিউ টু ফ্রিকশন। বা যে এফিসিয়েন্সি পাওয়া যেত ইঞ্জিনের কলকবজাগুলোই আমরা অনেক সময় তেল দিলে একটু ফ্রিকশন কমাতে পারি, ফ্লুইড ফ্রিকশনের ভ্যালুটা অনেক কম বলে, কিন্তু তাও তো ফ্রিকশন কাজ করেই। তুমি একটা পাখা, অনেক দিনের পুরনো পাখা, সেটাকে অয়েলিং করবার পর চালাবার পর যখন সুইচ বন্ধ করে দেবে, তারপরেও দ্য ফ্যান উইল মুভ ফর সাম টাইম অ্যান্ড দেন ইট উইল স্টপ। হয়তো দেখা যাবে যে ওই অয়েলিং করবার আগে পাখাটা যতক্ষণ চলছিল, অর্থাৎ সুইচ বন্ধ করার পর থামতে হয়তো 1 মিনিট সময় নিচ্ছিল, আর ওই অয়েলিং করবার পর হয়তো পাখাটা থামতে 2 মিনিট সময় নিচ্ছে, অর্থাৎ দ্য ফ্রিকশন হ্যাজ রিডিউসড বাট নট হ্যাজ বিকাম জিরো। তাহলে কি দাঁড়ালো? ফ্রিকশন আছে, এবং ফ্রিকশন সেই নেসেসারি ইভিল মানে যেটা ক্ষতি করে আমাদের, আর নেসেসারি মানে যেটা প্রয়োজনীয়, মানে একে আমরা চাইলেও তাড়াতে পারবো না, মানে তাড়ালে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। উই কান্ট মুভ, আমরা মুভই করতে পারবো না, নড়তেও পারবো না ফ্রিকশন যদি না থাকে। এই হচ্ছে ফ্রিকশন। এরপরে যে তোমাদের টপিক ছিল সেটা হচ্ছে প্রেশার। প্রেশার সম্বন্ধে একটু আজকে বলে আজকে কথা শেষ করবো, অনেকক্ষণ বকবক করছি। সেটা হচ্ছে প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়াকে প্রেশার বলা হয়। ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে প্রেশার। এবার তোমাদের প্রশ্ন অনেক সময় করা হয় যে আমি একটা ভোঁতা ছুরি থেকে একটা ধারালো ছুরি দিয়ে কাটার আমার সুবিধা হয় কেন, বা একটা দেওয়ালে একটা শার্প নেলকে পোঁতা অনেক সহজ কেন? হ্যাঁ, তাহলে প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হচ্ছে ফোর্স, এ হচ্ছে এরিয়া। তাহলে এফ একই দিচ্ছি আমি, অর্থাৎ ধরো ভোঁতা পেরেকের উপরে যতটা হাতুড়ির ঘা বসাচ্ছি, ধারালো পেরেকের উপর, ছুচালো পেরেকের উপরও ঠিক ততটাই ঘা বসাচ্ছি। সেই অবস্থায় তোমার ওই এটা ছুচলো পেরেকের অনেক কম, ভোঁতা পেরেকের অনেক বেশি। এ মানে হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস, অর্থাৎ ভোঁতা পেরেকটা দেওয়ালের উপর অনেকটা জায়গা জুড়ে স্পর্শ করে আছে, তাহলে প্রেশারটা ওখানে এফ বাই এ। তাহলে একটা রেশিও যার ডিনোমিনেটরটা বড়, তাহলে সেই রেশিওটা ছোট, আর যে রেশিওটা ডিনোমিনেটরটা ছোট তাহলে সেই রেশিওটা বড়। অর্থাৎ যে পেরেকটা ছুঁচলো তার ক্ষেত্রে এটা কম, তাহলে যখন একটা রেশিও ডিনোমিনেটরের সংখ্যাটা ছোট হয়ে যায় তখন কি হয় না, প্রেশার বেড়ে যায়। এই ছিল আমাদের তোমার প্রেশারের ডেফিনিশন। আর তারপরে তোমাদের লিকুইড প্রেশার ছিল বা ফ্লুইড প্রেশার ছিল, এবং তার ফর্মুলা ক্যালকুলেট করে দেখানো হয়েছিল। মানে প্রেশার অ্যাট এ পয়েন্ট ইনসাইড এ লিকুইড বা ফ্লুইড যে এইচ ডিজির সঙ্গে সমান হয়। এইচ হচ্ছে হাইট, ডি হচ্ছে ডেন্সিটি, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তোমাদের তো এই জায়গাটা আমি খুব যত্ন নিয়ে হাতি টাতি এঁকে স্কুলে পড়িয়েছিলাম, আমার মনে আছে, মানে মনে রাখা উচিত অন্তত তোমাদের। প্রেশার ক্যালকুলেশনও করিয়েছিলাম। তো পি ইকুয়াল টু এইচ ডিজি, এই জায়গাটা মনে রাখতে হবে। তাহলে হাইট বাড়লে, ডেপথ বাড়লে, এখানে প্রেশার যত গভীরতা বাড়বে তত তোমার আমার প্রেশার বাড়বে। সেই জন্য সমুদ্রের তলদেশে একটা সার্টেন ডিস্টেন্সের পর ওই ডাইভাররা নামতে পারেন না, কারণ অত গভীরতায় সমুদ্রের জলের যা চাপ, সেই জলের চাপে তাদের শরীর গুঁড়িয়ে যাবে। সেই জন্য সেই গভীরতায় নামবার জন্য স্পেশাল ভেহিকল, মানে কাঁচের তৈরি, মানে তার মধ্যে বসে তারা দেখতে পাবে চারদিকটা,
সেরকম ভেহিকেলের মধ্যে চেপে তাদেরকে ওই গভীরতা নামতে হয়। এমনি এমনি নামলে কিন্তু তারা বাঁচবেন না। তা যাই হোক, হচ্ছে ফ্লুইড প্রেশার। ফ্লুইড প্রেশার এক্সপ্রেশন কিছু বলছি না, ইউনিটগুলো একটু খেয়াল করবে। প্রেশারের ফর্মুলা হচ্ছে F/A, তাহলে ফোর্স বাই এরিয়া, তাহলে সিজিএসে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার, এদের মধ্যে রিলেশন কি। আর তোমার আরেকটা কথা, নিউটন পার মিটার স্কোয়ারকে আদর করে আরেকটা নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমায় বলবে পরের দিন বসে, আমি সম্ভবত ক্লাসে পড়িয়েছিলাম। আর তোমাদের প্রেশারের অ্যাজ হ্যাঁ, ব্যারোমিটার খানিকটা আছে। ব্যারোমিটারের খানিক তোমার আছে আর কি, মানে ওই কীভাবে আমরা ওয়েদার ফোরকাস্ট করবো সেই সম্বন্ধে খানিক আলোচনা হয়তো আছে, তার বেশি কিছু নেই প্রেশার সম্বন্ধে। সেটা হয়তো জিওগ্রাফিতেও পড়েছো। ব্যারোমিটার দিয়ে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপতে পারি। যখন হঠাৎ করে প্রেশার কমে যায় তখন ঝড় আসে, আস্তে আস্তে প্রেশার কমলে বর্ষাকাল আসে, এরকম ধরনের কিছু কিছু কথা লেখা থাকে। যখন আস্তে আস্তে ব্যারোমেট্রিক হাইটটা আস্তে আস্তে তোমার ওঠে, তখন আমরা ক্লিয়ার ওয়েদার, মানে অর্থাৎ শীতকাল আসছে বা ক্লিয়ার ওয়েদারের দিন আসছে এটা ভাবতে পারি। হঠাৎ করে যদি উঠে যায় তাহলে বুঝবো যে এখন গরম, মানে হাওয়া বইবে, হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া, কিন্তু ড্রাই এয়ার। বাতাসে যদি ওয়াটার ভেপার বেড়ে যায়, অ্যাটমসফিয়ারে যদি ওয়াটার ভেপার বেড়ে যায়, দ্য প্রেশার ডিক্রিজেস, অর্থাৎ এয়ার প্রেশার কমে যায়। এয়ার প্রেশার কমে যাওয়াটাই আমরা ব্যারোমিটারে মাপি। উই মেজার দ্য ডিক্রিজ অফ প্রেশার, এবং সেই ডিক্রিজ অফ প্রেশার থেকেই কিন্তু বিভিন্ন রকমের সিদ্ধান্ত করি যে এখন তার মানে এইরকম ওয়েদার হওয়া উচিত।